আব্বু, শের, শের সাহেব, বা শুনতে পাচ্ছিস না? শের। না, কেউ তাকে বাঁচাতে আসা দূরের কথা শুনলো না অবধি। শশী ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে যায়, মনে হচ্ছে তার গলার আওয়াজ যাচ্ছে না বাইরে। ভয়ে তার তনু জুড়ে ঘাম ছুটে। সম্মুখে মানবীর দিকে তাকে ঢোক গিলে অস্পষ্ট স্বরে ডাকে, আম্মা। কেবিনেটে বসে এক মানবী সোনা রঙা শাড়িতে যেন এক অপরূপা, তার লাবণ্যময়ী চেহারার ঝলক যেন ঝলসে দিবে। শশী আস্তে ধীরে উঠে আসে। কেবিনেটের উপর বসা মানবীর তাতে ভাবান্তর হয় না, বসায় কামড় বসায় আপন ভঙ্গিতে। তার কচকচ শব্দ যেন শশীর কর্ণগহ্বরে ভারী হয়ে প্রবেশ করে। সে দুরু দুরু পায়ে এগিয়ে যায়, উদ্দেশ্য পাশ কাটিয়ে ভো দৌড় দিবে। শশী এক পা দুপা এগিয়ে যায়। মানবীর মাঝে প্রতিক্রিয়া না দেখতে পেয়ে সে দৌড় লাগালো, কিন্তু আশ্চর্যের ব্যাপার, শশী দৌড়ে এগোতে পারে না। কেউ তাকে আটকে রেখেছে। ভয়ে শশীর হাঁটু অব্দি কেঁপে ওঠে, মস্তিষ্ক শূন্য হয়ে এখনই জ্ঞান হারাবে। তখনই সেই অতি পরিচিত সম্মোহনী গলার আওয়াজ শোনা যায়, শশী বউ, ভয় পাচ্ছ আমাকে? শশী যেন সম্মোহিত হয়, সব ভয় ছুট দেয় এলোপাতাড়ি। সে শান্ত হয়ে আসে, হাতের কবজি ধরে রাখা শুভ্র হাতে এক নজর তাকিয়ে মানবীর পানে তাকায়। তার শাশুমা অর্থাৎ কণিকা বেগমের অধর কোণে ক্ষীণ হাসির ঝলক। কণিকা বেগম শশীর হাত ছেড়ে দিয়ে বুকে হাত গুটিয়ে দাঁড়িয়ে বলে, শশী বউ, কি হলো, শুনতে পাচ্ছ না? আমি তোমার অতি আদরের শাশুমা, যাকে তুমি শের সাহেবের থেকেও বেশি ভালোবাসো। শশী ঢোক গিলে বলে, আম্মা, আমি কি স্বপ্ন দেখছি? আপনি এখানে কিভাবে? তোমার ভালোবাসা টানে ফিরে এলাম। তোমার জন্য বিরহের সুর গাইছিলে, ভাবলাম একটু দেখা করে যাই। এই, তুমি কি ভয় পাচ্ছ আমাকে? কণিকা বেগমের কথায় শশী ঘন ঘন মাথা নেড়ে না বুঝায়, অথচ তার চোখে মুখে স্পষ্ট আতঙ্কের ছাপ। চোখ মুখে যেন রক্তশূন্য হয়ে পড়েছে। কণিকা বেগম এগিয়ে এসে বরফ শীতল হাত শশীর গালে ছুঁয়ে বলে, ভয় তো তুমি পাচ্ছ বৌমা, বেঁচে থাকতে খুব ফটর ফটর করতে। ভয় পাওয়া তো দূরের কথা, এখন তাহলে ভয় পাচ্ছ কেন? আমি কি ভূত নাকি? বলেই খিলখিলিয়ে হেসে ওঠে। সে হাসির সুর বড্ড লোহমর্ষক শোনালো। শশী দৌড়ে পালিয়ে যেতে নেয়, আবারও কেউ আটকে নেয়। সামনে বেলুনি হাতে দাঁড়িয়ে আছে। শশী ভয়ে ঢোক গিলে কাঁদো কাঁদো গলায় বলে, আম্মা, আমি শেরকে ডেকে আনি। হ্যাঁ, ও আপনার জন্য রোজ পাগলামো করে। মাঝরাতে উঠে বেলকনিতে আধারে লুকিয়ে অতি নীরবে কাঁদে সে। শ্বশুরমশাই আপনার শোকে পাগল পাড়া, সে হুটহাট ভুলে যায় আপনি নেই। আপনাকে ডাকবে, মাঝরাতে উঠে ছাদে গিয়ে বসে একা একাই কথা বলবে। স্বাভাবিকের মধ্যে পুচোটা ঠিক আছে। আমিও বোধহয় ধীরে ধীরে কেমন হয়ে যাচ্ছি, দেখুন না, আপনাকে দেখতে পাচ্ছি। কণিকা বেগমকে মিটিমিটি হাসতে দেখা গেল। তার এক হাতের বেলুনি অপর হাতে আলতোভাবে মেরে বলে, তোমাকে সবার দায়িত্ব দিয়ে গেলাম না? ঠিক ঠিক তুমি ঠিকঠাকভাবে পালন করছো না শশী বউ। আমার সংসারটাকে গুছিয়ে নিতে পারছো না, আমার ছেলে দুটো যত্ন নিতে পারছো না, ওই পাগল লোকটাকে ভরসা দিচ্ছ না। আপনি এই গল্পের মুখ্য চরিত্র। আপনাকে ছাড়া সবকিছু যেমন থমকে আছে আম্মা, সেই মুহূর্তে আটকে আছে ঘড়ির কাঁটা। কেউ আগে বাড়তেই চায় না। আমি চাপাবাজি করতে জানি, দায়িত্ব নিতে বড্ড আনাড়ি। আমি পারবো না। উম, উম, কথা শেষ করতে পারে না শশী। ব্যথাতুর ধ্বনি বেরিয়ে আসে মুখগহ্বর থেকে। শক্তপোক্ত মাঠটাই খেলো সে, কপালে আলু না গজায়। শশী পিটপিট করে তাকিয়ে বলে, আম্মা, আপনি আমাকে মারতে পারলেন? শশীর অভিমানী স্বরে প্রতিবারের ন্যায় কণিকা বেগমের লাবণ্যময় মুখটা বিরক্তিতে ভরে ওঠে। কাটকাট হয়ে বলে, ভুল হয়েছে আমার, মারা বড্ড অনুচিত হয়েছে। আসো, একটা চুমু দেই। বলেই এগিয়ে আসে। শশীর ঘাবড়ে পিছু হরতে নিবে, অনুভব করে তার পিঠ ফ্রিজে ঠেকেছে। আশ্চর্য, এখানে ফ্রিজ কোথা থেকে এলো? শশী ভয়াতুর চোখে তাকায় শাশুড়ির দিকে। কণিকা বেগম বাঁকা হেসে মুখটা এগিয়ে নেয়। শাশুড়ি শশী খেয়াল করে শাশুড়ির চোখ দুটো ভয়ানক রক্তিম, মুখটা একদম সাদা ধবধবে, চেহারার লাবণ্যতা উবে কেমন ভয়ঙ্কর ভাব ফুটে উঠেছে। হাসিটাও কেমন ভুতুরে। অগ্রপেশন দন্ত হতে দুটো দাঁত বেরিয়ে আসে। শশীর চোখের আকার ক্রমশই বর্ধমান। দাঁত দুটো এগিয়ে এসে তার ঘাড়ে বসিয়ে দিল। চারিদিকে কেমন অদ্ভুত শব্দের তান বেজে উঠল। শশী ধীরে ধীরে নেতিয়ে যায়, পড়ে যায় মেঝেতে। ধরফর করে বালিশ থেকে মাথা তুলে উঠে বসে শশী। ঘামে চিটচিটে গা, শ্বাসক্রিয়া অস্বাভাবিক। অন্ধকার রুমে পাশ হাতড়িয়ে খোঁজে স্বামী নামক লোকটাকে, কিন্তু এ যে পাশ বালিশ। শশীর বুঝতে বাকি থাকে না পতি মহাশয় প্রতিবারের মতো তার ঘুমিয়ে পড়ার সুযোগে পালিয়ে গেছে। শশী দেরি করে না বিছানা ছাড়তে, এক প্রকার দৌড়ে চলে যায় কাঙ্ক্ষিত দরজার সম্মুখে। জানে বিরক্ত হবে, তবুও দরজা ধাক্কায়। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। ফিট না খেয়ে বসে, দরজাটাও খুলছে না। এদিকে অন্ধকার শুনশান নির্জনে চোখ যেতেই শশীর স্বপ্ন যেন চোখের পাতায় ভেসে আসে। বিভৎস দৃশ্য চোখের পাতায় খেলা করে বেড়ায়।
সে দরজা ধাক্কানোর গতি বাড়িয়ে দিল। মিনিট খানেক পর দরজা খুলে যায়। নজরে আসে দাড়ি, গোঁফ আর বাবরিতে ভরপুর বিরক্তে ঠাসা মুখাবয়ব। শশী ব্যক্তিগত বুকটায় লুকিয়ে পড়তে গিয়েও থেমে যায়। শান্ত চোখে চায় শেরতাজ আলী কাননের পানে। কানন দীর্ঘশ্বাস ছেড়ে ভেতরে উকি দিয়ে ভাই ও বাবাকে এক নজর দেখে নেয়। আলগোছে দরজাটা ভেজিয়ে দেয়। শশীর সম্মুখে দাঁড়িয়ে অগোছালো চুলের ভাঁজে হাত গলিয়ে বলে, আবারও দুঃস্বপ্ন দেখছো? শশী ঠোঁটে ঠোঁট চেপে ছোট্ট শ্বাস ফেলে বলে, সরি শের, মোটেও বিরক্ত করতে চাইনি, কিন্তু আচ্ছা বাদ দাও, চলো ঘরে। কারণ শশীর কাঁধে হাত রেখে নিজের সাথে জড়িয়ে পা বাড়ায়। শশী অপরাধ বোধ করে। এভাবে প্রায়শই ঘুমাচ্ছন্ন লোকটাকে বিরক্ত করা খুবই বিরক্তকর কাজ। এমনিতেই লোকটার চোখে ঘুম সহজে নামে না। ঘরে ঢুকে কানন গ্লাসে পানি ঢেলে শশীর দিকে বাড়িয়ে দেয়। শশী হাতে নেয় না। কাননের হাত থেকে 2 চুমুক পানি পান করে। কানন গ্লাসটা রেখে শশীর ভিজে গলায় হাত রেখে বলে, গেমে গেছো একদম। আজ কী স্বপ্ন দেখলে? জানি আজও বলবে না, তবুও জিজ্ঞাসা করলাম। যাও ফ্রেশ হয়ে আসো। শশী আমতা আমতা করে ওয়াশরুমে চলে যায় ভীতু মনে। কানন বিছানায় উঠে বসলো। মাথাটায় কেউ দ্রুমদ্রাম ঢোল বাজিয়ে চলেছে। বাবরি চুল টেনে ধরে ঘুমিয়ে উঠে মৃদু আওয়াজে মুখ বিহবল হতে অস্ফুট স্বরে বেরিয়ে আসে। আম্মু? চিমচাম গরনের শরীরটা কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে। শশীর আগমনে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে। শশী এগিয়ে এসে বিছানায় ওঠে। এদিক ওদিক না তাকিয়ে সরাসরি ব্যক্তিগত বুকে মাথা রেখে জড়িয়ে নেয়। ধীমান স্বরে বলে, শের, মাথা ব্যথা করছে? ঘুমো শশী বউ। শশী এক হাত বাড়িয়ে গালে বলিয়ে দেয়। মাথার বাবরি চুলে বিলি কেটে আস্তে আস্তে টেনে দিতে থাকে। কানন হাসে ক্ষীণ। হাতটা টেনে এনে করপুটে সশব্দে চুমু দিয়ে বলে, আই এম ফাইন, ঘুমো। আমি ঘুমোলে তুমি আবারও চলে যাবে, তাই না শের? শশী, আব্বু মাঝরাতে উঠে কেমন করে জানো তো? তারপরও শশীর মনটা ধুলোবালি ছায়ে মাখামাখি হয়ে যায়। সব কেমন ঠিক থেকেও অগোছালো জীবন। একটা মানুষের দূরে যাওয়ায় সব তছনছ হয়ে আছে। কেউ তা গুছিয়ে নিতেই চাইছে না। শশী দীর্ঘশ্বাস ফেলে সরে আসে। বালিশে মাথা রেখে বলে, দিনকে দিন রোবট হয়ে যাচ্ছ তুমি। যাও ও ঘরে, আমি ঠিক আছি। কানন প্রতিউত্তরে কিছুই বলে না, আবার চলেও যায় না। সেভাবে চিত হয়ে শুয়ে থাকে, এক হাত মাথার নিচে রেখে অন্যমনস্ক চোখ জোড়া সিলিংয়ে নিবদ্ধ। শশী চেয়ে রয় পলক্ষীন। সময় কি সুন্দর সবাইকে পরিবর্তন করে দেয়। সে ভেবেছিল শাশুড়ি মায়ের এভাবে চলে যাওয়ার ধকল সবচেয়ে বেশি শেরকে পোড়াবে, মানসিকভাবে আবারও ভেঙে পড়বে। অথচ শের সাহেব যেন সবটা স্বাভাবিকভাবে মেনে নিয়েছে। নিজেকে সামলে নিয়ে বাবা ভাইয়ের দায়িত্ব কি অবলীলায় নিজ কাঁধে নিয়েছে। লোকটার কিছু নিয়ে পাগলামো করবে না। নিজেকে মোটা খোলসে আবৃত করে নিয়েছে। তবে তার শান্ত মুখশ্রীতে চাইলেই যে কেউ বুঝে নিবে তার যাতনার ফসল বুনছে। শশী দূরত্ব ঘুচিয়ে এক হাতে জড়িয়ে নিল। সেরিন ভাবি ছেলেটা মাশাল্লাহ বেশ কিউট। আজ কোলে নিয়েছিলাম, ভালো লেগেছিল বুঝলে। ফেরত দিতে ইচ্ছে করছিল না। শশী যেন থমকায়। কাননের কণ্ঠস্বর এক ভিন্ন সুর। শশীর যেন এক মুহূর্তে ধরতে পারে পরবর্তী কথাগুলো কি হতে পারে। সে অপেক্ষা করে শোনার। কানন সময় নেয় না। কাত হয়ে শশীর মুখোমুখি হয়ে চমৎকার হেসে বলে, আমাদের আঙিনায় একজোড়া পুতুল খেলা করলে কেমন হয় বলো তো? আবছায়া অন্ধকারেও শশী খেয়াল করে ওই দুটি ছড়ানো মুখের হাসি বড্ড আশাবাদী। তবে সেই দুটি নিভিয়ে দিতে শশী বলে ওঠে, বাচ্চার সাথে দায়িত্বটাও কাঁধে নিতে হয় শের। বাচ্চা বড় করা ছোট মোটো কোনো কথা না। আমি এই অল্প দায়িত্বের মাঝে নিজেকে হারিয়ে ফেলি। বাচ্চা কিভাবে সামাল দেব? আবু কুঞ্জ এদের যত্নটাই তো ঠিকভাবে নিতে পারছি না। আমি ভার্সিটিতে যেতে পারি না নিয়মিত। এক্সামের নোটিশ দিল বলে অথচ পুরো সিলেবাসে সেভাবেই পড়ে আছে। এই 2 সেমিস্টারে ভালোভাবে প্রিপারেশন নিতে হয়, আর আমি দেখো 1.5-2 বছর যাক, তারপর না হয় ভাববো। ছোট্ট পরিসরে জবাব কারণের। তারপর তার আনমনা ভাব। শশী আরও কয়েকটা কথা বলে একই বিষয়ে। আদতে সেগুলো কানে ঢুকছে কিনা সন্দেহ। শশী থেমে যায়। মনটা আবারও তিক্ততায় ভরপুর হয়ে ওঠে। কাননকে ছেড়ে পাশ ফিরে শুয়ে পড়ে। তবুও প্রতিক্রিয়াহীন শেরতাজ আলী কানন। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ে। একবার, দুইবার, বারংবার। শশী এপাশ ফিরে অবলোকন করে। লোকটা এখনো আগের ভঙ্গিতে শুয়ে আছে। সে কাঁধে আলতো ধাক্কা দিলে নড়ে চড়ে উঠে বসে। অলস ভঙ্গিতে উঠে দরজা খুলে দেয়। নজরে আসে ছোট্ট কুঞ্জ। পাশ বালিশ বগলে চেপে রাগী মুখে দাঁড়িয়ে আঙ্গুল তাক করে শাসিয়ে বলে, আমাকে পাগলের কাছে রেখে চলে আসতে একটু বুক কাঁপিল না ভাই? পাগলটা যদি আমাকে কামড়ে দিত। কে পাগল? কানন ভ্রুকুচকে শুধালো। কুঞ্জর রাগী মুখটা ফুলিয়ে উঠে ভেঙচি কেটে বলে, কে আবার? তোমার বাপ। সাথে সাথে থাপ্পড় পড়ে ছোট গালে। ঘুম জড়ানো ছলছল চোখ জোড়ায় অভিমান ঠিকরে পড়ে। অভিমানী স্বরে আওড়ালো, পাগলই তো তোমার বাপ। আম্মুকে আল্লাহ নিয়ে গেল না, তাহলে আম্মুর সাথে কথা বলে কেন? আমি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম,
আব্বু টেনে তুলে বের করে দিল ঘর থেকে। কানন ভাইকে টেনে কোলে তুলে নেয়। শশী এগিয়ে এসে কুঞ্জর গাল টিপে বলে, ওরা বাবা ছেলে থাকুক একসাথে। কুঞ্জ আসো, আমি আর তুমি থাকবো একসাথে। কুঞ্জ শশীর দিকে তাকায় এক নজর। কাননের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, শশীবও পাগল হয়ে যাচ্ছে, রাতে একাই হাসে, কথা বলে। আমার ভয় করে, যদি আমিও পাগল হয়ে যাই, আমি তোমার কাছে থাকবো। কানন তেরছা নজরে শশীর দিকে তাকায়। কুঞ্জ বাঁকা নজরেও শশীতে নিবদ্ধ। শশী অসহায় বোধ করে। কুঞ্জর ফিসফিস বলা বাক্য তার কর্ণগহ্বরে পৌঁছেছে আগেই। কিছু না বলে দুই ভাইকে টেনে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগাতে লাগাতে বলে, সত্যিই পাগল আমি। কয়েকদিন পর পাবনা ভর্তি হব, মাসে মাসে একবার দেখা দিয়ে এসো শুধু। দরজার ওপাশে দাঁড়িয়ে কানন, তার কোলে কুঞ্জ মিটমিট করে হাসছে। হাসতে হাসতেই বলল, আব্বু পাগল, শশীবও পাগল, ভাইও পাগল। এই পাগলের বাড়িতে আমি থাকবো না, রূপসার কাছে পাঠিয়ে দাও না। নতুন এক ভোরের আগমন, নতুন দিনের শুভারম্ভে শশী ব্যস্ততার চাদরে মুড়ে আজ আর দেরি করেনি। ফজরের নামাজ আদায় করে কাজে লেগে পড়েছে। রান্নাবান্নাও সব দ্রুত আর দক্ষ হাতে সেরে চুলোয় চা বসিয়ে ডাকতে যায় মহাশয়দের। 3 বাপ ছেলে একই কামরায় একই বেডে ঘুমে বিভোর। ফজর ওয়াক্তে নামাজের জন্য ডাকতে এসে যেভাবে দেখেছিল সেভাবেই পড়ে আছে। নামাজের জন্য মনে হয় না উঠেছে। সে সবার আগে ফ্যানটা অফ করে দিল, ডাকলো না কাউকে। একটু পরে মোচড়ানো শুরু। গায়ের উপর থেকে কাঁথা বিদায় এলো। পিটপিট করে চোখ খুলে উঠে বসে কানন। তারপর মুর্তাজালি। কুঞ্জ এখনো কুকুরে শুয়ে আছে। শুভ সকাল। ওঠার সময় হয়নি এখনো? রাত ভর 3জন গেম খেলবে আর ভর দুপুরে আমি ডেকে ডেকে হয়রান। জলদি ওঠো সবাই, কুঞ্জকেও টেনে তোলো, স্কুল যেতে হবে না? শশী তেজস্বী গলায় বলে। কানন হামি তুলে কুঞ্জকে টানে ওঠার জন্যে। মুর্তাজালি আবারও বিছানায় চিৎপটাং হয়ে শুয়ে বলে, শশীমা, আমার তো স্কুল কলেজ নেই, কাজ থেকে ইস্তফা নিয়েছি। এত সকালে উঠে কি করব? তার চেয়ে বরং আর একটু ঘুমিয়ে নিই। একদমই না, উঠে বাইরে থেকে একটু হেঁটে আসুন। আগে না রোজ নামাজ পড়ে হাঁটতে যেতেন? দিন দিন অলস হয়ে যাচ্ছেন। চেহারাটা দেখছেন আয়নায়, অযত্নে কেমন শুকিয়ে গেছেন। সবাই আমার দিকে আঙুল তুলে, আমি নাকি কারো যত্ন নিই না। উঠুন আব্বু। শশীর শাসনের সুরের পৃষ্ঠে মুর্তাজালি হেসে বলেন, চেহারা দিয়ে আর কি হবে? তোমার শাশুড়ি তো নেই যে তাকে দেখানোর জন্য ফিটফাট হয়ে ঘুরবো। আপনার মা আর একটা শাশুড়ি আনানোর পায়তারা করছে, এই ব্যাপারটা কেমন ভাবে নেবেন? শশী শান্ত গলায় বলে। কারণ চোখ রাঙায় শশীকে। খরগোশের ন্যায় কান খাড়া করে কুঞ্জ চোখ খুলে সজাগ হয় উত্তরের আশায়। মুর্তাজালি আর শুয়ে থাকতে পারলেন না। বিছানা ছেড়ে ওয়াশরুমে যেতে যেতে বললেন, তোমার শাশুড়ি ভূত হয়ে এসে ঘাড় মটকাবে আমার। ন্যাড়া বেলতলায় 2 বার যায় দেখেছো? তার ছানা 2টার দম আটকে যাবে। শশীর সকালটা এই মুহূর্তে শুভ হয়। মনটাই যেন ভালো লাগার আবেশে মরে গেল শ্বশুরমশাইয়ের ফুরফুরে মেজাজে। ডাইনিং টেবিলে আজ খাবারের সাথে খুনসুটির দেখা পাওয়া যায়। কুঞ্জ কাননের নোকঝোঁক সব খাবারের স্বাদটা বাড়িয়ে দেয়। আর সেই স্বাদে মিষ্টির রেশ নিয়ে আসে মুর্তাজালির ঝাড়ি, যেন সেই পুরনো দিনগুলো। খুশিতে শশীর চোখের কোণা ভিজে যায়। মনে মনে দোয়া পড়ে নিজেরই নজর না লেগে যায়। নজর খুব বাজে একটা অভিজ্ঞতা। শশী সবার প্লেটে আরেকটা করে পরোটা দিয়ে বলে, জলদি খাবার শেষ করো, আমি টিফিন বক্স রেডি করছি। আর আব্বু, আপনিও আজকে যাচ্ছেন আমাদের সাথে। কুঞ্জকে স্কুলে রেখে শপিং মলে যাব, কিছু কেনাকাটা করার আছে। মুর্তাজালি পরোটা ছিঁড়ে কোলে বসে থাকা কুঞ্জর মুখে দেয়। কুঞ্জ হেসে চিবোতে থাকে। মুর্তাজালি বলেন, একা যেতে পারবে না? নাইলে গাধাটাকে বলো ছুটি নিতে। আমি ভিড়ভাট্টা পছন্দ করি না, বাড়িতে একটু নিলিবিলি থাকতে চাই। আমি ছুটি নিতে পারবো না, এমনিতে এই মাসে ছুটির উপরে আছি। বস একেবারে না ছুটি দেয়। কাননের কথায় মুর্তাজালি গোমরা মুখে সায় জানালো সেই যাবে। শশী খুশি মনে চলে যায়। হঠাৎ মুর্তাজালি পিছু ডেকে বলে, শশীমা, তোমার শাশুড়িকে খেতে ডাকলে না? শশীর পা যুগল থমকায়। সব তো ঠিকই চলছিল, তাহলে কেন ঝড়ো হওয়ার দমকায় সব এলোমেলো হতে চায়? মুর্তাজালি কোলে বসে কুঞ্জ বিরক্ত মুখে বিড়বিড় করে বলে, পাগলের পাগলামি শুরু হয়েছে। ভাই, পাগলা দাদুকে ফোন দিয়ে নিয়ে আসো। কারণ চোখ রাঙালে কুঞ্জ থেমে যায়। তবে শব্দহীন ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে আরও কিছু বলে। আর তা কাননের শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছায়নি। মুর্তাজালি মুচকি হাসে, শুধু কিছু বলে না। দুধের গ্লাস কুঞ্জর মুখে ধরল। কুঞ্জ নাক সিটকালেও 2-3 ঢোক গিলে মুখ ফিরিয়ে নেয়। কানন শান্ত স্বরে বলে ওঠে, আব্বু, কেন মনে করো আমু নেই? কথাটা বলে যাও তুমি। সাথে আমাদেরকেও মনে করিয়ে দিচ্ছে। হতবাগারা মায়ের কোল ছাড়া হয়েছে। মুর্তাজালি প্রতি উত্তরে কিছু বললেন না। গম্ভীর মুখে খাবার গলাধ্যকরণ করে। নিমিষেই খুনসুটিতে ভরপুর ডাইনিং টেবিলে গুমোট ভাব সৃষ্টি হয়।
রুমঝুম বাড়িধারার ছন্দপতনে সুরেলা টানে মেতেছে ধরণী। তার বর্ষপতনের তালে তালে বাচ্চারা লাফাচ্ছে দল বেঁধে, ভিজিয়ে দিচ্ছে ছোট ছোট বাচ্চাদের। তাদের মুখের নজর কাড়া হাসি যেন মেঘের আধারে সূর্যের ঝলকানি। তাদের ভিড়ে ছোট্ট কুঞ্জের মুখের হাসি সবচেয়ে বেশি মন কাটছে। কাদামাটিতে গড়াগড়ি খেয়ে হাসছে তো উঠে তার সহচরদের গলা জড়িয়ে লাফাচ্ছে, যার দরুন মাটিতে জমা কাদা পানি ছিটকে পড়ছে ফোয়ারার মতো। এতেই বাচ্চারা হেসে কুটি কুটি একে অপরকে ধাক্কা দিয়ে কাদাতে ফেলছে, কিন্তু কেউ কাঁদছে না, বরং মুহূর্তটাকে লুফে নেয় আনন্দ বয়ে। দূর ব্যালকনিতে ইজি চেয়ারে বসে মুর্তাজালি সবটাই অবলোকন করে উদাসীন চোখে। তার মনটা ছুঁয়ে যায় শৈশবে, শৈশবে পেরিয়ে কৈশোরকাল, যৌবনটাকেও নিজ ভাবনায় দেখে নিল ক্ষণসুখে। তার জীবনের এক কিশোরীর আগমন, তারপর তার জীবনে কিশোরীর আধিপত্য বিস্তার অদৃশ্য বাঁধনে বেঁধে নিল খুব যতনে। বাঁধন ছিন্ন ভিন্ন করে ছেড়েও দিল অতি যতনে। সবটাই খুব দ্রুত ঘটল, তাই না? এক বৃষ্টিমুখর অপরাহ্নবেলা স্মৃতি বিজড়িত পাতা খুঁজে আরেক বৃষ্টিমুখর বিকেল খুঁজে আনলো মানুষপটে। এক পড়ন্ত বিকেলে মুরতাজ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়। ভ্যাবসা গরমে ঘাম ছুটে গিয়ে ঘিয়ে রঙের শার্টটা গায়ে লেপটে, কপাল গলা বেশ জল চুইয়ে চুইয়ে পড়ছে। এমত অবস্থায় মেঘলা আকাশ গুনগুনিয়ে গিয়ে ওঠে এই যে বর্ষণের সুরেলা স্বর। যে সে গেট পেরিয়ে আঙ্গনে প্রবেশ করতেই নজরে বিদ্ধ হয় এক ঝাঁক কিশোর কিশোরী। একে অপরের সাথে হাসি ঠাট্টায় মেতে আছে, সবার হাতে কুলফির দখল। তাদের ভিড়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পেয়ে চোয়াল শক্ত হয় প্রাপ্তবয়স্ক সুপুরুষটার। হিংসা নামক ধারালো অস্ত্র আঘাত আনে চিত্ত বরাবর, বিক্ষিপ্ত মেজাজটা চটে যায়। খুঁট ধারালো চাহনি ওই দূরে বিদ্যালয়ের উর্দিতে দণ্ডায়মান হাস্যোজ্জ্বল কিশোরীর পানে, যে কিনা সহপাঠীর সাথে দাঁত কপাটি বের করে হাসছে। তারই কিছু ছেলে সহপাঠী হাঁ করে তাকিয়ে গিলছে লাবণ্যময়ীকে। তিনি বড় বড় পা ফেলে উপস্থিত হয় কিশোরীর সম্মুখে। উপস্থিত সকলে হাসি থামিয়ে প্রশ্নভাজন চাহনি নিক্ষেপ করে। সবার মাঝে দণ্ডায়মান কিশোরী কণিকা কাচুমাচু মুখে দাঁড়িয়ে, হাতে কুলফিটা গলে পড়ছে বালু মাটিতে। রাশভারী আওয়াজ ভেসে আসতে একটু কেঁপে ওঠে কিশোরী তনুমন। স্কুল ছুটি হয়েছে 20 মিনিট হবে, আমি গেটে দাঁড়িয়েছিলাম আধা ঘন্টার বেশি হবে। কিশোর কিশোরী একে অপরের দিকে চাওয়াচাই করে, মিটিমিটি হেসে কণিকাকে ইশারা করে। কণিকা নত মুখে দাঁড়িয়ে। মুর্তাজ আবারও শুধালো, কি করলে এত সময় বলো কনক? স্কুলে আড্ডা দিতে আসা হয় বুঝি? অভিমানিনীর চোখে অভিমান ঠিকরে বেরিয়ে আসতে চায়। কিছু বলবে এর আগে তার পক্ষ হতে তার এক ছেলে সহপাঠী বলে ওঠে, আসলে ভাইয়া আজ আমার জন্মদিন ছিল, সবাই ট্রিট চাইছিল বলে কানে পোকা বের করে দিচ্ছিল, তাই এই গরমে কুল আইসক্রিম খাইয়ে ঠান্ডা করলাম। বকবেন না, ওকে প্লিজ। মুর্তাজ কিছু বলে না, শান্ত চোখে কণিকার দিকে তাকিয়ে বলে, ঠিক আছে কনক, আসো, জলদি ফিরতে হবে, মনে হয় বৃষ্টি নামবে জোরে, মেঘ ডাকছে। বলেই অধিকারের সহিত হাতটা ধরে পা বাড়ায়। বড় বড় পায়ের সাথে তাল মেলাতে হিমশিম খায় কণিকা। হাতটা ছুটাতে চায়, তবে এতে যত চেষ্টা করে ততই বাঁধন শক্ত হয়। শেষমেশ বাধ্য হয়ে দাঁত চেপে বলে, লাগছে আমার, ছাড়ুন। ছাড়ার জন্য নিশ্চয়ই ধরিনি, আর লাগুক না একটু। আমারও তো লেগেছিল যখন ওই তালপাতার সিপাইদের সাথে হিহি করে হাসছিলে। আমার তো উচিত তোমার হাতটাই ভেঙে ফেলা। মুর্তাজের স্পষ্ট গলা, মনে হলো না মজা করছে। কণিকা শক্তি খাটিয়ে ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে বলে, তারমুজ কোথাকার, ভাঙবে আসিস। আমার হাত এমন কেলানি দিব তোর নানির নামটাও ভুলে যাবি। লাগাবো টেনে চড়। কতবার বলেছি তুই তুকারি করবে না। কাল থেকে স্কুলে আসতে হবে না তোমার। বই খাতা সব কেজি দরে বেচে দেব। ধমকে বলে মুর্তাজ। কণিকা কিছু বলে না, ফোঁসফোঁস করে তাকিয়ে মুর্তাজকে ফেলেই হনহনিয়ে হাঁটা দেয় সম্মুখে। মুর্তাজ ডাকলেও শোনে না, পায়ের গতি বাড়িয়ে দেয় আরো। এক প্রকার দৌড়েই সম্মুখে দাঁড়িয়ে যায় পথ আটকে। আশেপাশের সকলে একবার আর চোখে চায়। কণিকা কাঁধের ঝুলন্ত ব্যাগটা মুর্তাজের হাতে ধরিয়ে বলে, আমার শখ নেই পড়ার, না তোর হাতে পায়ে ধরছি যে আমারে পড়াশোনা করা, বেঁচে নই মটকা খাইস। মুর্তাজ চোখ রাঙালেও বাঘিনীকে দমাতে পারে না। কাঁধে ব্যাগটা ঝুলিয়ে হাতের কবজি শক্ত করে ধরে বলে, আজ বাড়ি ফিরো, হচ্ছে তোমার। ভরা রাস্তায় নাটক করো কনক, চলো বাড়িতে, দেখাবো তোমার মজা। কণিকা এবার শান্ত হয়ে আসে, হাত ছুটানোর চেষ্টা অবধি করে না। বাধ্য মেয়ের মতো পায়ে পা মিলিয়ে চলে। মুর্তাজ ফাঁকা রাস্তায় রিকশার খোঁজে, কিন্তু রিকশার দেখা নেই। ততক্ষণে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পতন শুরু হয়েছে। তার পায়ের গতি বাড়িয়ে দেয়। এদিকে প্রায় জনশূন্য রাস্তা। বৃষ্টির লক্ষণ বুঝতে পেরে সবাই নিরাপদ আশ্রয়। মুর্তাজ একটা নিরাপদ আশ্রয়ের খোঁজে, যেখানে কিশোরী বধুয়াকে নিয়ে বাঁধন ছাড়া বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়া যায়। কিন্তু সব ছাউনি দোকানপাটে পুরুষের ঢল, সেখানে যাওয়ার প্রশ্নই আসে না। এদিকে বৃষ্টির ঝাপটায় প্রায় আধভেজা কপট যুগল। একটু দূরে ছাউনিতে কিছু স্কুল ড্রেস পড়ুয়া ছেলে মেয়ে আর কিছু লোক দাঁড়িয়ে আছে। মুর্তাজ আর কিছু না ভেবে সেখানে উপস্থিত হয় কণিকাকে নিয়ে। বৃষ্টি মাথায় অপেক্ষায় বৃষ্টি থামার। আধভেজা কণিকা মুর্তাজের পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকে কাচুমাচু মুখে।
একটু আগে ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হলেও এখন গা কেমন কেঁপে উঠছে শীতে, গায়ের লোমকূপ জেগে উঠছে। মুরতাজ লক্ষ্য করে বাহুতে জড়িয়ে বলে, শীত লাগছে, বৃষ্টি যে থামার নামই নিচ্ছে না কনক। কণিকা আরেকটু সেটে যায় উষ্ণ দেহখানায়। আশেপাশে অনেককেই বাঁকা চোখে তাকিয়ে। মুরতাজ লক্ষ্য করে সবই, তবে দেখে অদেখা ভঙ্গিতে বৃষ্টি থামার অপেক্ষায়। পরন্ত বিকেল এখন সাজের বেলায় ডুবে, মেঘলা আকাশে বর্ষণের দরুন অন্ধকার মনে হচ্ছে, এদিকে বৃষ্টি থামার নাম নেই। বাচ্চা ছেলেমেয়েগুলো বৃষ্টি মাথাতে বেরিয়ে পড়ে। ছাউনিতে কিছু লোক আর তারা দুজন। মুরতাজ আর দেরি করে না, কণিকার হাত ধরে বৃষ্টির মাঝেই বেরিয়ে পড়ে। ভিজতে ভিজতে বাড়ির নিকটে পৌঁছে যায়। মুষলধারে বৃষ্টি ধারায় রাস্তায় পানি জমেছে ঢের, সেটায় হাঁটতে মন্দ লাগছে না। কণিকা হঠাৎ মুরতাজকে ছেড়ে গোড়ালি থেকে একটু উঁচু পানিতে লাফ দেয়। মুরতাজ চোখ পাকিয়ে চাইলে কিশোরী হেসে আবারও লাফিয়ে ওঠে। রাস্তায় জমা ময়লা পানি হাতের আজলায় ভরে মুরতাজের মুখে ছুঁড়ে মারে। এ কেমন পাগলামো কনক, বাচ্চা নাকি তুমি? কেউ দেখলে কি ভাববে বাড়ির বউ রাস্তায় দাঁড়িয়ে তামাশা করছে? মুরতাজের ধমক কিশোরী কানেই নেয় না। বৃষ্টির রিমঝিম ধারায় তার হাসির কলকাকলিতে মুরতাজ ভ্রু কুচকে যায়। অন্ধকার ঘনিয়ে এসেছে আর মহারানী বৃষ্টি বিলাস বনে গেছে। জ্বর ঠান্ডা নিশ্চয়ই দোরগোড়ায় বেল বাজাচ্ছে। সে দেরি না করে কিশোরীর বাহু ধরে টেনে নিয়ে যায় বাড়ির ভেতরে। কিশোরী কণিকার হম্বিতম্বিতে কাজ হয় না। সেই বৃষ্টিতে কিশোরী টানা 3 দিন জ্বরে বিছানায় লেপ্টে ছিল, সাথে মুরতাজকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। পুরনো কথা মনে আসতে মুরতাজ আলীর মুখের আদল পরিবর্তন হয়। মেঘলা আকাশের রৌদ্রের ঝলকটা দেখা যায়। সে ভাবনার জগৎ থেকে বেরিয়ে বৃষ্টি বিলাসী শিশুদের দিকে তাকায়। তাকাতেই কপালে সূক্ষ্ম ভাঁজ ফুটে ওঠে। বাচ্চাদের সাথে এক মধ্যবয়সী পুরুষ বৃষ্টির পানিতে লাফাচ্ছে। মুরতাজ আলী বাঁকা চোখে চায়। পাগল টাগল নয় তো? সে ছেলের দিকে খেয়াল রাখে সচেতনের সাথে। লোকটা বয়স্কও না আবার ইয়াং ছেলেও না, দুটোর মাঝামাঝি। এই কলোনিতে প্রায়শই দেখা যায় কেমন ভবঘুরে স্বভাব। তিনি তীক্ষ্ণ ধারালো দৃষ্টি নিক্ষেপ করেন, কেননা লোকটা কুঞ্জকে কাঁধে তুলে নিয়েছে। আঙ্কেল নামাও, পড়ে যাবো আমি, নামাও না। কুঞ্জ খানিকটা ভীতুস্বরে বলে ওঠে। পরপরই ভাবে আঙ্কেলটার নাম জানে না সে, তবে কলোনিতে দেখেছে অনেকবার। মায়ের সাথে স্কুলে যাওয়ার সময় রোজ রাস্তায় দেখা হতো। সে চিন্তিত ভঙ্গিতে বলে, তোমার নাম কি আঙ্কেল? তুমি কিডন্যাপ করতে আসোনি তো আমাদের? কুঞ্জকে কাঁধ থেকে নামিয়ে দিল লোকটা। মুচকি হেসে হাত বাড়িয়ে বলে, আমি সাগর আহমেদ, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে গবেষণা করেছি। তোমার নাম কি? কুঞ্জ ফ্যাল ফ্যাল করে চায়, হ্যান্ডশেক করে বলে, মিরতাজ কুঞ্জ। তুমি কিডন্যাপার ন তো? একদমই না, আমি তো তোমাদের পাশের ওই ডান দিকের ফ্ল্যাটে থাকি। একদিন বেরোতে এসো কেমন? দাওয়াত দিলাম। কুঞ্জ জানে লোকটা নারী নক্ষত্র। পুরো কলোনিতে এমন মানুষ নেই যার খবর তার ছোট্ট ঝুলিতে নেই। সে কিছু বলবে এর আগেই চোখে পড়ে এক টুকরো শিলাখণ্ড তার দিকে তেড়ে ফুরে আসছে। সে কাদা পানিতে লাফাতে শুরু করে। অনবরত পানি ছিটকে যাওয়ার দরুন আগত শশী তার কাছে আসতে পারে না। ছাতা হাতে শাসাতে থাকে। কুঞ্জ দাঁত দেখিয়ে বলে, শশী বউ, ভালোই ভালোই ফিরে যাও, নইলে তোমাকেও এই পচা পানিতে ভিজিয়ে দেব। আমার বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগছে। যখন খারাপ লাগবে তখন বাড়ি যাব। ছাতা হাতে লন্ডারিং শশী চোখ পাকিয়ে চায়। বৃষ্টির দরুন সে চাহনি ঘোলাটে হয়ে আছে। শশী তেজস্বী গলায় বলে, আধা ঘন্টার বেশি হবে ভিজছো পুচু, ঠান্ডা লাগবে, জ্বর আসবে, প্লিজ লক্ষ্মী ভাইটি বাড়ি চলো। আমি পাকোড়া বানিয়েছি, তোমার ভাই আজ জলদি ফিরবে। ভিজেছো জানলে তোমাকে সহ আমাকেও বাড়ি থেকে বের করে দিবে। কুঞ্জকে মানানো গেল না, বোধ করি দাঁত বের করে। জোরে জোরে লাফিয়ে হাসে। মুঠোয় পানি ভরে শশীর দিকে ছুঁড়ে বলে, আমি এই পাগলের বাড়িতে থাকতেও চাই না। এই আঙ্কেলকে দেখেছ? আমি ওনার সাথে থাকবো। আঙ্কেল একাই থাকেন, বউ বাচ্চা কেউ নেই। সাগর নামক লোকটা একটু অবাকই হয়। এই বিচ্ছু তো তার নারী নক্ষত্র জেনে বসে আছে। শশী খেয়াল করে কুঞ্জর পাশে দণ্ডায়মান লম্বা লোকটাকে। লোকটা প্রয়োজনের অতিরিক্ত লম্বা, যেন চলতি ফিরতি বাস। তবে লোকটাকে আগে দেখেছে বলে মনে করতে পারে বিধায় মনকুটের একটু শঙ্কা জাগে। সে নিজ শঙ্কাকে ঊর্ধ্বে রেখে স্পষ্টভাবে জিজ্ঞাসা করল, কে আপনি? এই কলোনিতে দেখেছি বলে তো মনে হচ্ছে না। খারাপ উদ্দেশ্য নেই তো আবার? কুঞ্জ, বাচ্চারা, অপরিচিত লোকের সাথে কি করছো তোমরা? যাও বাড়িতে যাও সবাই, নইলে তোমাদের মাকে ডেকে আনবো। তারা নিশ্চয়ই জানে না। শেষের দিকে সবাইকে শাসনের সুরে বলে ওঠে। বাচ্চারা ভয় পায়, সাথে সায় জানিয়ে দৌড়ে চলে যায়। কুঞ্জ লাফালাফি থামিয়ে বিরক্ত চোখে চায় শশীর দিকে। তার বন্ধুদের ভাগিয়ে দিল। সে কত কষ্ট করে লুকিয়ে চুরিয়ে ভুজুং ভাজুং পড়িয়ে এনেছে সবাইকে। তার রাগ হয়, একা একা ভিজতে মজা লাগে। সে দৌড়ে শশীকে ধাক্কা দেয়। হঠাৎ কুঞ্জের এহেন আচরণে শশী পিছলে পড়ে যায়। ছাতাটাও ছিটকে পড়ে কাদা পানিতে। কুঞ্জ হেসে বলল, তুমি আমার বন্ধুদের ভাগিয়ে দিয়েছ, তাই তোমাকেও মজা দেখালাম। বলে হিহি সুরে হেসে কাদা পানি ছিটিয়ে দেয়।
শশী ব্যথা পায়নি, তবে কুঞ্জর কাণ্ডে অবাক চোখে চায়, খানিক অভিমানও দেখা দেয় শান্ত চোখের চাহনিতে। শশী উঠতে নিবে, কারো বাড়িয়ে দেওয়া হাত দেখে ভ্রু কুচকে চায়, বিরক্ত হয় ঢের। সাহায্যের হাতকে উপেক্ষা করে উঠতে নিবে, গমগমে আওয়াজ কানে ভাসে, ইউ নিড এ হ্যান্ড শশী বউ। শশী অবাকের চরম সীমান্তে, তাকে শশী বউ ডাকা হচ্ছে। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো, ঝমঝমিয়ে বহমান বাড়িধারায় ভিজে একাকাশে। গায়ের সালোয়ার কামিজও বড় ওড়না গায়ে লেপটে গেল যেন। অস্বস্তিতে বুধ শশী বাড়ির পথ ধরলে সাগর নামক লোকটা পিছু ডেকে বলল, শশী বউ, তোমার সাথে একটু কথা ছিল, যদি দাঁড়াতে 2 মিনিট। অস্বস্তিতে বুধ শশী এবার বিরক্তির চরম সীমায়। কত বড় অসভ্য লোকটা, চেনা নেই জানা নেই তুমি সম্বোধন করছে, তার উপর শশী বউ ডাকছে। সে পিছু ফিরে কর্কশ গলায় লোকটার উদ্দেশ্যে বলে, যতদূর মনে পড়ে আপনাকে চিনি না, তারপরেও অভদ্রের মতো তুমি সম্বোধন করছেন, শশী বউ ডাকছেন। আমি আপনার বান্ধবী লাগি? আর কুঞ্জ, শেষবারের মতো বললাম বাড়ি চলে যাও ভদ্র ছেলের মতো, নইলে কিন্তু আমার খারাপ রূপটাও দেখবে এখন। শেষের কঠোর বাক্যদ্বয় কুঞ্জের জন্য ছিল। শশী আর দাঁড়ায় না, হনহনিয়ে চলে যায় বৃষ্টির বড় বড় ফোঁটার মাঝে। সাগর ভ্রু কুচকে তার প্রস্থান দেখে। মেয়েটার মুখে রসকস নেই, একেবারেই নিম পাতা। সে কুঞ্জের দিকে তাকিয়ে অল্প হাসার চেষ্টা করে। কুঞ্জ কোমরে হাত রেখে রাগি রাগি চোখে তাকিয়ে বলে, আঙ্কেল, শশী বউকে শশী বউ ডাকছো কেন? বাহ রে, শশী বউকে শশী বউ ডাকবো না তো কি শশীকলা ডাকবো? সাগর ঝুঁকে কুঞ্জর ভেজা চুলগুলো নেড়েচেড়ে বলে ওঠে। কুঞ্জ ঝটকায় হাত সরিয়ে দিয়ে বলে, পসা আঙ্কেল, বাইকে বললে তোমার নাক ফাটিয়ে দেবে। কে শেরতাজ? সাহস আছে নাকি ওর? 2 দিনের ছেলে আমার নাক ফাটাবে? হাস্যকর। ভাইয়ের ভৎসনা পছন্দ হলো না কুঞ্জর। নিচ হতে কাদা তুলে ছুঁড়ে মারে লোকটার উদ্দেশ্যে। সাগর হেসে সরে দাঁড়ায়, কাদা লাগে না তার। কুঞ্জর রাগ এতে আরো বেড়ে যায়। সে আরেক দলা কাদা হাতে তুলতেই সাগর চোখ বড় বড় করে চায়। তুই ছেলে তো ভারী পাজি। আচ্ছা সরি, ভুল হয়েছে, মাফ চাই। আমি তোর বাপের মতোই তো। কুঞ্জ শুনল না, নিশানা ঠিক করে ঠিক মুখ বরাবর কাদা ছুঁড়ে মেরে হেসে বলে, আঙ্কেল, আমি তোমার বাপের মতো। বাপই হই, বুঝলে? সাগরের গলা ও গালের একটা অংশ কাদায় মেখে আছে। বৃষ্টির পানিতে অল্প অল্প করে ধুয়ে যায় সেই কাদা। শানিত নজরে তাকায় কুঞ্জর দিকে। এ তো পেকে ঝুনঝুনি বাজাচ্ছে। সে গমগমে গলায় বলে, বাপ, একটা প্রশ্ন করি, উত্তর দিতে পারবি? বাপ ডাকায় কুঞ্জ বিজয়ী হেসে ভাব নিয়ে ভেজা চুল পেছনের দিকে ঠেলে সম্মতি দেয়। সাগর ছোট চোখে চায়। এ ছেলে পুরোটাই পটাকার প্যাকেজ। সে শান্ত সিরিয়াস গলায় জিজ্ঞাসা করে, তোর নানার বাড়ি কোথায়? গ্রামের নাম কি বলতে পারবি? বললে চকলেট দিব অনেকগুলো। কুঞ্জ হাসি থামিয়ে গম্ভীর ভাব ফুটিয়ে তুলতে চায় মুখাভাবে। কতটুকু ভাব ফুটলো বোঝা গেল না, তবে বড়সড় ভেঙচি কেটে বলে, আমাকে বাচ্চা ভেবেছো নাকি যে চকলেটের লোভ দেখাবে আর বলে দেব? আমি জানি, কিন্তু বলবো না। বলেই উল্টে পড়ে থাকা ছাতাটা নিয়ে ছুট লাগালো বাড়ির উদ্দেশ্যে। সাগর চিন্তিত বদনে তার প্রস্থান দেখে। হতাশা মিশ্রিত বদনে বসে শেরতাজ আলী কানন। মন মেজাজ বিক্ষুব্ধ হয়ে আছে। মন তো চাইছে পুরো অফিস তছনছ করে দিতে। নেহাত অফিসটা তার নয়, নইলে ধ্বংসযজ্ঞ শুরু হয়ে যেত। কানন কি বোর্ডে আঙ্গুল চালায় চটপট। মুখ ভর্তি চাপদাড়িতে ঢাকা চোয়ালদয় বড্ড কঠিন। লম্বা চুলগুলো পেছনে ঝুটি করে আটকে দেওয়ার পরও গোটা কয়েক চুল বিরক্ত করছে। কানন বারংবার পিছনে ঠেলে থমথমে মুখে কাজ করে যায়। আধা ঘন্টার ব্যবধানে কাজ সম্পন্ন করে ফাইলসহ বসের কেবিনে জমা দিয়ে আসে। অফিস টাইম শেষ, তাই বলে ব্যাগ ল্যাপটপ গুছিয়ে নিয়ে বের হবে শম্পা নামক মেয়েটা পিছু ডাকে। কানন না চাইতেও দাঁড়ায় নত মুখে। মাথা উঁচু করার প্রশ্নই আসে না। মেয়েটার খোলামেলা পোশাকের দরুন শম্পা সম্মুখীন হয়ে দাঁড়িয়ে সহানুভূতিশীল চোখে চায়। এক হাত কাননের কাঁধে রেখে ব্যথিত গলায় বলে, I feel so sorry for you, শেরতাজ. Please, don't feel sad. I spoke to boss about your promotion. Don't need, ma'am. I am satisfied, also happy with my position. বলে কানন একদণ্ডি দাঁড়ায় না, হনহনিয়ে চলে যায়। মুখ দিয়ে ভয়ঙ্কর গালি বেরোতে চায়। ভদ্র কানন তা গিলে নিল। লিফট ছেড়ে হনহনিয়ে অফিস বাসে চড়ে বসলো। কত বড় বাটপাড়েরা! তার প্রেজেন্টেশন নিজের বলে চালিয়ে বসের কাছে প্রশংসা কুড়িয়েছে। সে হতবাক হয়ে তাকিয়েছিল। ইচ্ছে তো করছিল বয়স্কার ছোট চুলগুলো মুঠোয় ভরে দুটো শক্তপোক্ত চর বসিয়ে দিতে। মুখবিহ্বল হতে শালি উচ্চারণ করতে নিয়েও থেমে যায়। আধা ঘন্টার ব্যবধানে বাস থেমে যায় স্টপেজে। কানন বৃষ্টি মাথায় নেমে পড়ে। সন্ধ্যা গড়িয়ে অন্ধকারে নিমজ্জিত শহর। ঝড়োয়া বাতাসের সাথে রুমঝুম বৃষ্টির দরুন রাস্তাঘাট শুনশান। শুধু কিছু যানবাহনের দেখা পাওয়া যায়। কানন রিকশার খোঁজ চালায়। বৃষ্টির দিনে রিকশাওয়ালা মামারা সেলিব্রিটি বনে যায়। দেখা পাওয়ায় ভার। এখান থেকে তাদের ব্যালকনি খুব বেশি দূরে নয়, মিনিট 15 হাঁটলেই হবে। তবে হাঁটতে ইচ্ছা করছে না। ছাতা আছে তার ব্যাগে, তবে এই বৃষ্টিতে ছাতা
ছাতাই থেকে যাবে, ভিজে শের হবে সে, আর ভিজলেই জ্বর নিশ্চিত। এমনিতেই ক্লান্ত শরীর বেশ লম্বা সময় ধরে মাথা ব্যথা নামক অসুখ পুষে রেখেছে। কানন রিকশার খোঁজ না পেয়ে ছাতা মাথায় পায়ে হেঁটে রওনা হয়। এলোমেলো বাতাসের নৃত্য ছন্দে ছাতা উল্টে ভিজে চুপচুপে হয়ে যায় সে। হঠাৎ চিনচিনের আগে ভেতরটা যেন ফেপে উঠল। গাছের সাথে দুটো বাড়ি দিতে ছাতা থাকে না, সেটা ছুঁড়ে ভিজতে ভিজতে বাড়ি ফিরল সে। বাড়ি এসে আরেক তুফান শুরু। শশীর মুখটা বন্ধ হন, নামিয়ে নিচ্ছে না। কানন ত্যক্ত শ্বাস ছেড়ে গরম পানিতে গোসল সেরে বেরিয়ে আসে। ক্লান্ত শরীরে বিছানায় বসতে শশী প্রবেশ করে থমথমে মুখে, হাতে ধোয়া উড়ানো চায়ের কাপ। কারণ খেয়াল করল না যেন। আধ ভেজা তোয়ালে ভেজা মাথায় চালায় অলসাতে। শশী ক্ষণপল থমথমে মুখে সিনা টান টান করে দাঁড়িয়ে কার্যকলাপ অবলোকন করে। কাঙ্ক্ষিত আকর্ষণ না পেয়ে তোয়ালে কেড়ে নেয় হাত থেকে। কাননের ভেজা মাথা তোয়ালে দিয়ে মুছে দেয় যত্ন সহকারে। আমার কথা তো ভালো লাগে না কারো। ছোটটাকে শত বারণ করা সত্ত্বেও বৃষ্টিতে ভিজে পাড়া চড়িয়ে এলো। এখন হাঁচি দিতে দিতে অবস্থা খারাপ। আরেকজন দাতা কর্ণ ছাতা নিয়ে গিয়েও ভিজে ফিরলো। ঠান্ডা জ্বর আসুক, বৃষ্টির পানিতে চুবিয়ে ধরবো একদম। শশীর বকবকে কাননের মাথা ধরে গেল, ত্যক্ত স্বরে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।